হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার টিচার। শুরু করব এসকিউএল থেকে 7 নম্বর ক্লাস। আমরা লাস্ট ক্লাসে সিলেবাস অনুযায়ী শেষ করেছিলাম ইজ নট নাল ক্লজ পর্যন্ত বা ইজ নট নাল কমান্ড পর্যন্ত। আজকের ক্লাসে আমরা লাইক থেকে শুরু করব এবং আজকের ক্লাসটাই হবে তোমাদের এসকিউএল থেকে লাস্ট ক্লাস, মানে এই সিলেবাস অনুযায়ী লাস্ট ক্লাস। তারপরে ক্লাসে আমরা এখান থেকে বিভিন্ন কোশ্চেন পেপারগুলো সলভ করব, ঠিক আছে? মানে এটা হচ্ছে এসকিউএলের সিলেবাসের লাস্ট ক্লাস হচ্ছে। তো সবগুলোই আমরা আজকে শেষ করব। শেষ করব লাইক, আপডেট, কমান্ড, ডিলিট, এগ্রিগেট, ফাংশনের মধ্যে ম্যাক্স, মিন, এভারেজ, সাম, কাউন্ট, গ্রুপ বাই, হ্যাভিং ক্লজ, এ সমস্ত কিছু। তো ক্লাসটা মন দিয়ে দেখো। আজকের ক্লাসটা কিন্তু আমরা সেই চিন্ময় গুহ এবং আশুতোষ পালের স্যারের বই থেকে শুরু করব। এই আমাদের সিলেবাস আমরা মানে আমাদের চলছে ইউনিট 2 ডেটাবেস ম্যানেজমেন্টের সেকেন্ড পার্ট এসকিউএল। তোমাদের একটা কোশ্চেন ছিল, স্যার ডেটাবেস এবং এসকিউএলের মধ্যে কি অথবা আসবে? দেখো, আমাদের যা সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন, ওখান থেকে যা দেখতে পাচ্ছি ডেটাবেস থেকে 2টো 5-এর কোশ্চেন আসবে। আর আমরা গুহপাল স্যারের বইয়ের শেষ পৃষ্ঠায়, মানে যেখানে মডেল কোশ্চেন দেওয়া ছিল, ওখানে আমরা দেখেছি 2টো করে কোশ্চেন এসছে ডিবিএমএস থেকে। সেখানে ডিবিএমএসের ফার্স্ট পার্ট থেকে একটা কোশ্চেন, তার সঙ্গে ডিবিএমএসেরই অর কোশ্চেন এসছে। মানে অর কোশ্চেন তো প্রত্যেকটার সঙ্গেই হবে। তো এই যে এখানে 1, 2, 3, 4টা যে 5-এর কোশ্চেন আছে, এই 4টার জন্য তোমার কিন্তু 8টা প্রশ্ন থাকবে। সেই হিসাবে ডিবিএমএস থেকে তোমাদের প্রশ্ন হবে 5-এর কোশ্চেন 4টা। তার মধ্যে প্রথম 2টা কিন্তু অর থাকবে ডিবিএমএস থেকে, আর পরেরটা অর থাকবে এসকিউএল থেকে। এবার এসকিউএল থেকে অর কোশ্চেন কেমন থাকবে? কোনোটা তোমার কমান্ড লেখা থাকবে, আর কোনোটা থাকতে পারে যে এই কমান্ডের কাজ কি, এর কাজ কি। একটা থিওরি বেস থাকবে এসকিউএল থেকে, আর একটা তোমার থাকবে ওই মানে প্র্যাকটিক্যাল বেস, মানে হচ্ছে কোডিং বেস কোশ্চেনগুলো। বুঝতে পেরেছ? তো এখন এটা নিয়ে ভাবার দরকার নেই, আগে আমরা সিলেবাসটা শেষ করি। তারপর যখন আমরা টেস্ট পেপার সলভ বা কোশ্চেন পেপার সলভ নিয়ে আসবো, তখন এই ব্যাপারে আরও অনেক সহজ হয়ে যাবে। শুধু এইটুকু বলতে পারি, তোমাদের কিন্তু কোশ্চেন পেপার খুব সহজ হবে, চিন্তার কোনো কারণ নেই। খালি পড়াশোনাটা করতে থাকো। হ্যাঁ, তো শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা দেখবো যে লাইক অপারেটর। আমরা বই থেকেই দেখি, বইয়ের লেখাটা খুব সুন্দর আছে। এই আমাদের লাইক অপারেটর। আচ্ছা, তাহলে লাইক মানে কি? লাইক মানে পছন্দ। তার মানে আমাদের পছন্দ অনুযায়ী এখানে আমরা কিছু উত্তর পাবো। তো লাইকের কাজ কখন হবে? একবার আমি আগে বই থেকে পড়ি কি বলছে। লাইক অপারেটরটি একটি ক্লজের মানে হয়ারের মধ্যে প্যাটার্ন ক্লজের মানে হয়ারের মধ্যে প্যাটার্ন ম্যাচিংয়ের জন্য ব্যবহার করা হয়। এই নির্দিষ্ট প্যাটার্নের উপর ভিত্তি করে রেকর্ডকে ফিল্টার করা হয়। এই অপারেটরের সাথে দু ধরনের ওয়াইল্ড কার্ড চিহ্ন ইউজ করা হয়, একটা হচ্ছে পার্সেন্ট, একটা হচ্ছে আন্ডারস্কোর। আচ্ছা, তাহলে লাইকের কাজটা কখন হবে? যদি আমাকে কখনো এমন প্রশ্ন বলে যাদের নাম এ দিয়ে শুরু বা যাদের নাম এ দিয়ে শেষ, যাদের নামের মাঝখানে এ বি আছে, মানে এই ধরনের যে কোনো প্রশ্ন হয়, তখন কিন্তু আমরা লাইক অপারেটর ইউজ করব। মানে বুঝতে পারলেন? মানে নামটা এটার মতো বা এটা দিয়ে শেষ, নামের মধ্যে এটা আছে। বা যদি কখনো প্রশ্ন করে যাদের নামে 3 নম্বর ঘরে এ আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লাইক অপারেটর ইউজ করব। এখান থেকে দ্বিতীয় প্রশ্ন, লাইক অপারেটরের সঙ্গে কোন দুটো ওয়াইল্ড কার্ড চিহ্ন ইউজ করা হয়? দুটো চিহ্ন কি, একটা পার্সেন্টেজ চিহ্ন, একটা কি আন্ডারস্কোর চিহ্ন। এই পার্সেন্টেজ এবং আন্ডারস্কোর আমরা দুভাবে কিন্তু কমান্ডগুলো দেখব। পার্সেন্টেজ কখন ইউজ হবে? যখন নাম এটার মতো, এটা দিয়ে শুরু, এটা দিয়ে শেষ, নামের মাঝখানে আছে অমুক, সেক্ষেত্রে পার্সেন্টেজ ইউজ হবে। আর যখন বলবেন নামের মধ্যে 3 নম্বর ক্যারেক্টার এ হবে বা নামের শেষের আগের ক্যারেক্টার এ হবে, তখন আমরা আন্ডারস্কোর ইউজ করব। আমরা বুঝতে পারছি ভালো মতো? এই হচ্ছে লাইক অপারেটর। একবার দেখি নোটসটা কি আছে। এই অপারেটর হোয়াইলের মধ্যে, এটা বই থেকে লেখা আমাদের দরকার নেই। উদাহরণ কি বলছে? প্রোডাক্ট টেবিল থেকে যাদের নাম পি দিয়ে শুরু তাদের নামগুলো দেখাও। প্রোডাক্ট টেবিলটা কিন্তু আমাদের আগেই ছিল। আমরা দেখিনি, বইটা দেখি একবার। বই, আচ্ছা, যেমন এখানে কি বলছে উদাহরণ। আচ্ছা, আমরা এখান থেকে দেখি। প্রোডাক্ট টেবিলটাতে 128 পৃষ্ঠা। আগে আমি 128 পৃষ্ঠা বের করে নিই, তাহলে সুবিধা হবে বুঝতে। 128 পৃষ্ঠা হচ্ছে এখানে।
এই আমাদের প্রোডাক্ট টেবিল। হ্যাঁ, ওকে, এটা আমি ওকে মুছে নিই। আমার এবার এখান থেকে প্রশ্ন কী করেছে আমি দেখি। প্রোডাক্ট টেবিলে যাদের নাম পি দিয়ে শুরু, তো এই টেবিলে পি দিয়ে কার নাম শুরু? পেন আছে, পেন, পেন্সিল, দুটো। তো যাদের নাম পি দিয়ে শুরু তাদের কি বলছে, তাদের রেকর্ড দেখাও, তাদের নামগুলো বা রেকর্ড দেখাও। হ্যাঁ, তাদের নামগুলো দেখাও। তো সেক্ষেত্রে কী করলাম, নাম বলতে তার মানে আমাকে কী দেখাতে হবে, আমাকে দেখাতে হবে প্রোডাক্ট নেম। তো সেক্ষেত্রে কী করলাম, সিলেক্ট প্রোডাক্ট নেম ফ্রম প্রোডাক্ট টেবিল হোয়ার প্রোডাক্ট নেম লাইক পি পার্সেন্টেজ সেমিকোলন। ভালো করে বোঝো, যাদের নাম পি দিয়ে শুরু, তাহলে আমি দেখাবো হচ্ছে প্রোডাক্ট নেমকে, নিব প্রোডাক্ট টেবিল থেকে, হোয়ার প্রোডাক্ট নেমটা লাইক কার মতো হবে, পি পার্সেন্টেজ। যেহেতু পি দিয়ে শুরু বলছে ওই জন্য আগে হবে পি, শেষে হবে পার্সেন্টেজ, আর এই লেখাটা হবে ইনভার্ট কমার মধ্যে। সেক্ষেত্রে আউটপুট কী আসলো, পেন্সিল আর পেন। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে পেন্সিল আর পেন কিন্তু আউটপুটে চলে আসলো। ওকে, এবার যদি প্রশ্ন করি, যাদের নামের শেষে এল আছে তাদের সমস্ত তথ্য দেখাও। এখানে দেখো এল আছে কাদের, পেন্সিলে এল আছে, আবার একটার মধ্যে এল আছে। তো সেক্ষেত্রে কী করলাম, সমস্ত তথ্য বলছে, তাহলে কি প্রশ্নের শেষ উত্তরের শুরু। সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট, আমি সমস্ত তথ্য দেখাবো প্রোডাক্ট টেবিল থেকে। হোয়ার প্রোডাক্ট নেম লাইক কী হবে, এল পার্সেন্টেজ। না, এখানে একটা ভুল হয়ে গেল, এল দিয়ে শেষ শেষ বলতে, তাহলে কী হবে, আগে হবে পার্সেন্টেজ, পরে হয়, এটাকে ভুল লেখা হয়েছে। কী হবে, নাম লাইক পার্সেন্টেজ, তারপরে এল, বুঝতে পেরেছ, তারপরে সেমিকোলন। ভালো করে বোঝো, এ ভুল লিখেছে কিন্তু। হ্যাঁ, আমি আবার বলছি, নাম শুরু বললে আগে মানে ক্যারেক্টারটা পরে পার্সেন্টেজ, আর নাম শেষ বললে আগে পার্সেন্টেজ পরে ক্যারেক্টারটা হবে। ঠিক আছে, এক্ষেত্রে আউটপুট কী আসলো আমার, দেখো এই ঘরটাই আমার আসবে P002 পেন্সিল আর 15, এখানে আউটপুট তাই এসছে। বুঝতে পেরেছি আমরা? ওকে, কেন আগের ক্ষেত্রে এখানে খালি প্রোডাক্ট নেম আসলো, আমি এখানে সিলেক্ট করেছি প্রোডাক্ট নেমকে, কেন আমার এখানে তিনটা আসলো কলাম, কারণ এখানে আমি সিলেক্ট করেছি স্টার। স্টার বলতে কিন্তু আমার টেবিলে যা থাকবে কলাম তাই দেখাবে। ওকে, এবার দেখব পরেরটা, যে সমস্ত প্রোডাক্টের নামের মাঝে আছে এ, নামের মাঝে আছে তাদের নামগুলো দেখাও। যেমন নামের মাঝে কোথায় এ আছে, এখানে ইরেজারে এ আছে, স্কেলের মধ্যে এ আছে, বোর্ডের মধ্যে এ আছে, সেগুলোকে দেখাবে আমার। তাহলে সেক্ষেত্রে কী করবো, সিলেক্ট প্রোডাক্ট নেম ফ্রম প্রোডাক্ট, আমি সেই নামগুলো দেখাবো। হোয়ার প্রোডাক্ট নেম লাইক পার্সেন্ট এ পার্সেন্ট, দেখো শুরু বললে আগে ক্যারেক্টার পরে পার্সেন্ট, শেষ বললে আগে পার্সেন্ট পরে ক্যারেক্টার, আর যদি মাঝখানে বলছে তবে কী হবে, পার্সেন্ট ক্যারেক্টার পার্সেন্টেজ সেমিকোলন। এই হচ্ছে আমার আউটপুট দেখিয়ে দিল। বুঝতে পেরেছি, কত সহজ ব্যাপার, দেখেছ? আচ্ছা, এবার চলে আসি আমরা উদাহরণ নাম্বার 4। প্রোডাক্ট টেবিলে যে সমস্ত প্রোডাক্টের নামের দ্বিতীয় অক্ষরটি ই, নামের সেকেন্ড অক্ষরটা ই, তাদের নামগুলো দেখাও। তাহলে সিলেক্ট প্রোডাক্ট নেম ফ্রম প্রোডাক্টস, টেবিলের নাম হলো হোয়ার প্রোডাক্ট নেম লাইক, দেখো নামের সেকেন্ড অক্ষর ই, যেমন আছে পেন্সিল PE, সেক্ষেত্রে কী হবে, আগে একটা ড্যাশ দেবে, ড্যাশ দিয়ে পরে ই, তার মানে হচ্ছে প্রথম একটা ঘর থাকবে, তারপরে ইটা থাকবে। ঠিক আছে, তারপরে লাস্টে পার্সেন্টেজ। তার মানে দেখো এখানে লাস্টে পার্সেন্ট কেন হলো, নামের সেকেন্ডটা হচ্ছে ই, তার মানে পার্সেন্ট, তার মানে নামটা কিন্তু আমার ই দিয়ে শুরু হবে, মানে দ্বিতীয়টা ই দিয়ে শুরু হবে, সেক্ষেত্রে লাস্ট হবে পার্সেন্টেজ, আর প্রথমে একটা ড্যাশ হবে। আউটপুট কী হবে, পেন্সিল, পেন আর জিওমেট্রি। ঠিক আছে, এবার চলে আসছে পরেরটা, সেই সমস্ত প্রোডাক্টগুলির নাম দেখাও যাদের নামের শেষের থেকে দ্বিতীয় অক্ষরটি ও আছে। যেমন দেখো বুক, শেষের থেকে 2 নম্বরটা ও, বক্স, শেষ থেকে 2 নম্বরটা ও। সেক্ষেত্রে কী হবে, সিলেক্ট প্রোডাক্ট নেম ফ্রম প্রোডাক্ট হোয়ার প্রোডাক্ট নেম লাইক পার্সেন্ট ও ড্যাশ আন্ডারস্কোর, তার মানে ও দিয়ে শেষ, কিন্তু এর শেষটা কি একদম শেষ, একদম শেষ না, শেষের আগের ঘরটা, সেক্ষেত্রে পার্সেন্টেজ ও আন্ডারস্কোর বা সেমিকোলন। বুঝতে পারলাম, এই হচ্ছে আমাদের লাইক অপারেটরের কাজ। সহজ তো? তোমরা কমেন্টে বলবে বুঝতে পারলে কি না। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের সাজেশান ভিত্তিক পড়াই না, একদম কনসেপ্ট ক্লিয়ারের জন্য পড়াই। তো তোমরা কিন্তু একদম কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করবে, নাহলে কিন্তু
অনেকটাই অসুবিধা হবে। হ্যাঁ, এসকিউএলে আপডেট কমান্ডের কাজ কি? আবার আমি বই চলে আসি, আপডেট কমান্ডের কাজ দেখে নিই আমরা, আপডেটে কী কাজ হয়েছে। লাইক আমাদের হয়ে গেল আপডেট। আপডেট কমান্ডটি এসকিউএল থেকে টেবিলের উপস্থিত ডেটা বা রেকর্ডগুলিকে আপডেট বা পরিবর্তন করতে ব্যবহার করা হয়। আমি ডেটাকে আপডেট করব, এখানে আছে ম্যানেজার, এর জায়গায় অন্য কোনো নাম আনবো, বা 70,000কে করে দেবো 80,000, সেক্ষেত্রে আপডেটটা ইউজ করতে পারি। হয়ার ক্লজ ব্যবহার করে আমরা আমাদের অবস্থার উপর ভিত্তি করে একাধিক কলামকে আপডেট করতে পারি। যেমন কি আপডেট টেবিলের নাম, আমি আপডেট করব কোন টেবিলকে, সেখানে সেট কলাম 1-এর ভ্যালু, আমি কলাম 1-এর ভ্যালু ছিল হচ্ছে এইটা, কলাম 2-এর ভ্যালু ছিল এটা, যেখানে সত্য হবে, মানে আমি হচ্ছে সত্যের উপর ভিত্তি করে কলাম 1-এর ভ্যালুকে চেঞ্জ করবো বা কলাম 2-এর ভ্যালুকে চেঞ্জ করবো। এটা হচ্ছে সিনট্যাক্স। তো আমরা আবার উদাহরণ দেখলে বুঝে যাব। যেমন দেখো এখানে কী করেছে, এখানে একটা টেবিল দেওয়া ছিল, হ্যাঁ ঠিক আছে, যেখানে কি আছে, টেবিলের নাম এমপ্লয়ি আছে, টেবিলের মধ্যে 3টা কলাম আছে, কি কি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন এবং স্যালারি। ঠিক আছে, এবার দেখো কী বলছে এখানে, এমপ্লয়ি টেবিলে ম্যানেজারের স্যালারি বাড়িয়ে মানে আপডেট করে 80,000 করা হলো। তাহলে আপডেট কমান্ডের সাহায্যে দেখাতে বলছে। তাহলে এখানে ম্যানেজারের স্যালারি কত আছে, 70,000 আছে, এটাকে 80,000 করতে হবে। তাহলে কী হবে, আপডেট করব কাকে, এমপ্লয়ি টেবিলকে, হয়ে গেল। সেট করব কি স্যালারি, কত সেট করব, 80,000, যেখানে সত্য কী হবে, ম্যানেজার। তারপরে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। আমরা আগে সমস্ত ক্ষেত্রে কী করছি, আগে আমরা সিলেক্ট করতাম, এখানে সিলেক্টটা হবে লাস্টে। এখানে আগে আমাকে ইউজ করতে হবে আপডেট কমান্ডটা। আপডেট করব টেবিল নামকে, তারপরে সেট করব 80,000 স্যালারি, যেখানে তাদের ডেজিগনেশনটা হবে ম্যানেজার, তারপরে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। 4টা লাইনে তোমরা এই কাজটা করতে পারো। এবার তুমি আমার নোটসের ব্যাপারটা দেখো, আপডেট এমপ্লয়িজ, সেট স্যালারি 80,000, যেখানে ডেজিগনেশনটা হবে ম্যানেজার, আর সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। এ হচ্ছে আপডেট কমান্ডের কাজ। এক্ষেত্রে আমার আউটপুটটা কী আসবে দেখো, এখানে ছিল আমার হচ্ছে 70,000, হয়ে গেল হচ্ছে 80,000। বুঝতে পারলাম? ঠিক আছে, আরেকটা আমি খাতায় লিখিয়েছিলাম আমাদেরকে, এমপ্লয়ি টেবিলে যদি 2টি রেকর্ডকে আপডেট করতে হয়, মানে আমাকে দুটোকে আপডেট করতে বলছে। যেমন দেখো, স্যালারি হবে আপডেট করতে হলে আমার কোডটা কী হবে, যেমন আমি এখানে কী লিখেছি, করতে হলে যেমন কি ম্যানেজারের স্যালারি হবে 80,000 এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের স্যালারি হবে 70,000, সেক্ষেত্রে কোডটা কী হবে। তাহলে আপডেট এমপ্লয়িজ আমি আপডেট করব, সেট স্যালারি 80,000, যেখানে ডেজিগনেশনটা কী হবে, ম্যানেজার, আবার স্যালারি 70,000, যেখানে ডেজিগনেশনটা কী হবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। বুঝতে পারলে? আগের ক্ষেত্রে আমরা কী করলাম, একবার আপডেট করলাম, এখানে আমরা দুবার আপডেট করলাম। আপডেট করলাম এমপ্লয়ি টেবিলকে, সেট করলাম স্যালারি 80,000, যার ডেজিগনেশনটা হবে ম্যানেজার, আবার করলাম স্যালারি 70,000, যার ডেজিগনেশনটা কী হবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। সেক্ষেত্রে কী হলো, ম্যানেজার তো 80,000 হলো, আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্যালারি হচ্ছে 70,000 হয়ে গেল, যেটা কিন্তু আগে আমাদের এখানে 60,000 ছিল, এখান থেকে 70,000 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখি পরের পার্টটা, ডিলিট কমান্ডের কাজ। আচ্ছা, ডিলিট কমান্ডের কাজটা কি, দেখো ডিলিট কমান্ড তখনই কাজ করবে যখন আমাকে টেবিল থেকে আমাকে রেকর্ডকে মুছতে হবে, আমি শোভা রয়কে মুছে দেবো, সেক্ষেত্রে ডিলিট কমান্ডটা কাজ করব। আর আমরা ড্রপ কমান্ডের কাজ কিন্তু আগে দেখেছিলাম। ড্রপ কমান্ডের কাজ কখন হয়, যখন আমাকে টেবিল মুছতে হবে বা ডেটাবেসটাকে মুছতে হবে, তখন কিন্তু আমরা ড্রপ কমান্ডটা ইউজ করব। না হলে রেকর্ড মুছতে গেলে আমরা ডিলিটটা ইউজ করব। কী বলছে, ডিলিট কমান্ডটি একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা মানদণ্ডের উপর ভিত্তি করে টেবিল থেকে এক বা একাধিক রেকর্ডকে মুছতে ব্যবহার করা হয়, তবে এটি টেবিলের মূল স্ট্রাকচার অক্ষুণ্ণ রাখে। টেবিলটার মধ্যে কোনো চেঞ্জ হবে না, জাস্ট লেখা রেকর্ডকে মুছে দেবে। যেমন কি বলছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, প্রোডাক্ট টেবিল, ঠিক আছে, দেওয়া থাকলো। এবার কি এখান থেকে কি করলো, প্রোডাক্ট টেবিল থেকে P007 রেকর্ডটা মুছতে হবে, না এই রেকর্ডটাকে মুছতে বলছে। তাহলে আমি কী করলাম, ডিলিট করব, ডিলিট কমান্ড, ফ্রম প্রোডাক্ট এই টেবিল থেকে মুছবো, হয় আর কী হবে, প্রোডাক্ট আইডি হবে P007। তাহলে আউটপুট কী আসবে, এবার তাহলে কিন্তু আমার কী হবে, যখন আমি আউটপুটটা শো করাবো তখন আমাদের হচ্ছে কি এটা বাদ দিয়ে বাকি সম্পূর্ণ আউটপুটে আসবে।
ঠিক আছে, এবার দেখি আমরা আমার খাতা থেকে, কাজ তো আমরা বই থেকে বলেই দিয়েছি, দরকার নেই, এখানে দেখে নিই। ডিলিট ফ্রম প্রোডাক্ট হোয়ার প্রোডাক্ট আইডি সমান সমান P007, আর এক্ষেত্রে তোমাকে একটা সিঙ্গেল কোড দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমরা একটা প্রশ্ন দেখি, যদি বলি যে প্রোডাক্ট টেবিল থেকে সমস্ত রেকর্ডকে আমরা মুছবো, আমরা এখানে একটা রেকর্ডও রাখবো না, সেক্ষেত্রে কী করতে পারি, ডিলিট স্টার ফ্রম প্রোডাক্ট, এখানে কী করলাম, ডিলিট ফ্রম প্রোডাক্ট করলাম, হোয়ার দিয়ে শর্ত দিলাম, এখানে আমার কোনো শর্তর দরকার নেই, এক্ষেত্রে আমরা কী করতে পারি, ডিলিট ডাইরেক্ট স্টার মারবো, স্টার মানে সমস্ত কিছু, ডিলিট স্টার ফ্রম প্রোডাক্টস, তাহলে কী হবে, আমার সমস্ত তথ্য মুছে যাবে। ভালো করে বোঝো, রেকর্ডের নাম মুছতে গেলে ডিলিট ফ্রম টেবিলের নাম, হোয়ার দিয়ে হবে সত্যটা, আর যদি সমস্ত মুছতে হয় তবে কী হবে, ডিলিট স্টার ফ্রম প্রোডাক্ট। ঠিক আছে, এবার দেখো আমরা লাস্ট পার্ট কি, এগ্রিগেট ফাংশন। একবার আমরা সিলেবাসটা দেখে নিই। আমরা কিন্তু সিলেবাস থেকে মোটামুটি লাইক করলাম, আপডেট করলাম, ডিলিট কমান্ড কমপ্লিট, এভাবে এগ্রিগেট ফাংশন। এই এগ্রিগেট ফাংশনের মধ্যে আমাদের 5টা ফাংশন আছে, ম্যাক্স, মিন, এভারেজ, সাম এবং কাউন্ট ফাংশন। ঠিক আছে, দেখে নিই আমরা ভালো মতো মন দিয়ে। আচ্ছা, এবার দেখবো হচ্ছে আমরা এগ্রিগেট ফাংশন। এসকিউএলে এগ্রিগেট ফাংশন একাধিক কলামের মান গণনা করার পরে একটি ফাইনাল মান প্রদান করে। এই ফাংশনগুলি বিশেষভাবে কার্যকর যখন এসকিউএল ডেটাবেসে বৃহৎ ডেটাবেসগুলি সারসংক্ষেপ, বিশ্লেষণ, গ্রুপ করার জন্য প্রয়োজন হয়। আমরা সিলেক্ট স্টেটমেন্টের গ্রুপ বাই এবং হ্যাভিং ক্লজগুলির সাথে এগ্রিগেট ফাংশনটা ইউজ করতে পারি। তো আমরা কিন্তু এগ্রিগেট ফাংশনটা তখনই ইউজ করব যখন আমাদের হচ্ছে এখানে কোথায় গেলাম, গ্রুপ বাই বা হ্যাভিং ক্লজগুলো আমরা ইউজ করব, তখন কিন্তু আমরা এগ্রিগেট ফাংশনটা ইউজ করতে পারি। তো এসকিউএলে 5 ধরনের এগ্রিগেট ফাংশন ইউজ করা হয়, সেগুলো কী কী, ম্যাক্স ফাংশন, মিন ফাংশন, এভারেজ ফাংশন, সাম ফাংশন, কাউন্ট ফাংশন। ঠিক আছে, এর মধ্যে কাউন্ট ফাংশন ছাড়া বাকি সমস্ত এগ্রিগেট ফাংশনগুলি নাল মান উপেক্ষা করে। তো মানে কাউন্ট ফাংশনটা নাল মান ধরে, কিন্তু এগ্রিগেট ফাংশনটা কী করে, নাল মানটাকে ধরে না। ওকে, এবার দেখি আমরা প্রথমে ম্যাক্স ফাংশন। টেবিলে কোনো কলামে বিভিন্ন সারির মধ্যে সর্বোচ্চ মান জানার জন্য ম্যাক্স ফাংশনটা ইউজ করতে হয়। ম্যাক্স না ম্যাক্সিমাম, আমি যদি চাই যে কোনো কলামের সবচেয়ে হাইয়েস্ট মান কত, তখন আমি ম্যাক্স ফাংশনটা ইউজ করব। তাহলে উদাহরণ দেখে দিই আমরা, এখানে কি করেছি, একটা টেবিল আছে প্রোডাক্ট টেবিল, এখানে কি বললাম, যদি প্রশ্ন করি ওপরের টেবিল থেকে সর্বোচ্চ দাম খুঁজে বের করা কমান্ড কোনটা, এই যে আমার টেবিলটা আছে এখানে আমার হাইয়েস্ট দাম কত, সে 130 হাইয়েস্ট দাম, সেক্ষেত্রে আমার কমান্ডটা কী হবে, সিলেক্ট করব ম্যাক্স, ম্যাক্স ফাংশন নেব, ম্যাক্সটা কার মধ্যে কাজ হবে, এই প্রাইস কলামকে কাজ করবে, হয়ে গেল ব্র্যাকেটে প্রাইস, অ্যাজ হাইয়েস্ট প্রাইস। তো আমি হচ্ছে প্রাইস কলামটাকে ম্যাক্সিমাম দেখব, অ্যাজ কীরকম দেখবো, হাইয়েস্ট প্রাইস, এই দামটা তুমি ইচ্ছা মতো করতে পারো, বা তুমি হাই প্রাইস বা হাইয়েস্ট দাম যা মন চায় লিখতে পারো। এটা কেন লিখবে আমি পরে বলছি। ফ্রম প্রোডাক্টস, তাহলে কী হবে, সিলেক্ট করবে এই প্রাইস কলামটাকে, ম্যাক্স ফাংশন যেই দিবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে 130, আর যখন তোমার 130কে আউটপুট দেবে তখন কী হবে, এই যে লিখলে না অ্যাজ হাইয়েস্ট প্রাইস, এটা হাইয়েস্ট প্রাইস লিখে পাশে 130টা শো করবে। তাহলে অ্যাজের কাজটা হচ্ছে, আমি অ্যাজের মধ্যে যেই নামটা লিখবো ওই নামটাই আউটপুটে আসবে, তার পাশে ম্যাক্সিমাম বা মিনিমামটা শো করবে। ওকে, যেমন দেখো ফাংশনটি ম্যাক্স প্রাইস কলামের সমস্ত মান মূল্যায়ন করে বৃহত্তম মানটা শো করে দিল। ওকে, এবার দেখি মিন ফাংশন। তো টেবিলে কোনো কলামে বিভিন্ন সারির মধ্যে সবচেয়ে কম মানটা বের করবে মিন ফাংশন দিয়ে, একই ব্যাপার। যেমন দেখো এখানে কী বলছে, প্রোডাক্ট টেবিল থেকে সর্বনিম্ন দামটা খুঁজে বের করা কমান্ড, এখানে আমার সবচেয়ে কম দাম কোনটা, 6, তাহলে কী হবে, আমার সেম আগের মতোই সিলেক্ট করলাম, আগে ছিল ম্যাক্স, এবার কী হলো মিন, মিন কাকে করবে, প্রাইসকে করবে অ্যাজ লোয়েস্ট প্রাইস ফ্রম প্রোডাক্টস, তাহলে কী হলো, লোয়েস্ট প্রাইস 6। খুব সোজা, ম্যাক্সিমাম বললে ম্যাক্স, মিনিমাম বললে মিন, হয়ে গেল। এবার আমরা দেখে নেব হচ্ছে এবিজি ফাংশন। এবিজি মানে কি, গড় মান বের করতে হবে। তো মনে করো আমাকে গড় মানে কি, এখানে যতগুলো আছে ভ্যালু তার মধ্যে আমি গড় মান বের করতে পারি। আচ্ছা, যেমন কি বলছে দেখি, এখানে মিন, এভারেজ। এসকিউএল টেবিলে কোনো কলামে বিভিন্ন সারির গড় মান গণনা করতে এবিজি ফাংশনটা ইউজ করা হয়। যেমন কি করলাম,
একটা উদাহরণ দেখে নিই আমরা। এখানে একটা টেবিল দেওয়া আছে, প্রোডাক্ট একই টেবিল দেওয়া আছে। এবিজি ফাংশন ব্যবহার করে ওপরের টেবিল থেকে সমস্ত প্রোডাক্টের গড় মান নির্ণয় করো। এবার গড় মান মানে কি, 1 2 3 4 5 6 7 এই কটাকে যোগ করে 7 দিয়ে ভাগ করতে হয়। সেই কাজটা এখানে সহজে হয়ে গেল। সিলেক্ট এভিজি করব, কাকে, প্রাইস কলামকে করব, অ্যাজ এভারেজ প্রাইস ফ্রম প্রোডাক্ট। তাহলে কী হবে, এভারেজ প্রাইসটা কী আসলো 46.57। তার মানে এই কটাকে যোগ করে 7 দিয়ে ভাগ করলে হবে 46.57। সহজ তো? আমার তো মনে হচ্ছে সবচেয়ে সোজা হচ্ছে এসকিউএল। আর তোমাদের বলবো, তোমরা যদি পারো যখন বইয়ে অনুশীলনীটা সলভ করবে, দেখবে এর মতো সহজ কিন্তু চ্যাপ্টার আর নেই। কারণ এখান থেকে এত কম অ্যান্সার লিখতে হয়, আর লিখে কিন্তু পুরো 5 নাম্বার পাওয়া যায়। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলছি, একবার আমি অনুশীলনটা বের করে নিই। আগে অনুশীলন আমার দেখে দেখো, যেমন দেখো আমি যদি এখান থেকে 5-এর প্রশ্নগুলো দেখি, এই আমার একটা 5-এর প্রশ্ন অনুশীলনী দেখো হলো। এখানে একটা যেমন টেবিল দেওয়া আছে, আমাকে এই টেবিলটা দেওয়া আছে, ঠিক আছে। এই টেবিল থেকে দেখো 3টা প্রশ্ন, 1 2 3, তবে 3টা কোডিং লিখলে তুমি 5 নাম্বার পেয়ে যাচ্ছ। এই জন্য আমি এসকিউএলকে সহজ বলি, ঠিক আছে। আমিও তোমাদের এই কোশ্চেন পেপারটা নিয়ে একবার আসবো, মানে কোন ধরনের প্রশ্ন এসকিউএল থেকে আসতে পারে, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় আর যাতে আমিও ভালো মতো তোমাদেরকে বোঝাতে পারি। আমি এরপরে ক্লাসটায় একটা এসকিউএল থেকে কোশ্চেন পেপার সলভ নিয়ে আসবো। এখন তোমরা কি চাও, এরপরে কি আমি এসকিউএল থেকে কোশ্চেন পেপার সলভ নিয়ে আসবো, নাকি ডিরেক্ট এআই শুরু করব? তোমরা যেমন বলবে তেমনই শুরু করবো, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে, আর শেয়ার তো তোমরা করতেই পারো বন্ধুদের কাছে, ঠিক আছে। এবার দেখবো আমরা সাম ফাংশন। ম্যাক্স হলো মিন বা সাম মানে যোগ করবে। এসকিউএল টেবিলে কোনো সংখ্যাসূচক বা নিউমেরিক কলামের বিভিন্ন সারির যোগফল করতে সাম ফাংশন ইউজ করা হয়। যেমন এই টেবিল দেওয়া আছে, প্রোডাক্ট টেবিল। সাম ফাংশন ব্যবহার করে ওপরের টেবিল থেকে সমস্ত প্রোডাক্টের মোট দাম, এই যে 7খানা দাম আছে, যোগ করতে বলছে। মোট দাম কত, কী করলো, সিলেক্ট সাম ব্র্যাকেটে প্রাইস। তার সাম ফাংশন প্রাইসকে হলো অ্যাজ টোটাল প্রাইস ফ্রম প্রোডাক্ট। কী হলো, টোটাল প্রাইস কত, 326। মানে বুঝতে পারলে এই 7খানার প্রাইস যোগ করলে হবে 326। এবার দেখি পরের পার্টটা, কাউন্ট ফাংশন। কাউন্টটা ইম্পর্টেন্ট ব্যাপার। কাউন্ট কি, গুনবে। গুনতে, কাউন্ট মানে গোনা। এসকিউএলে কোনো টেবিলে মোট সারির সংখ্যা কিংবা কলামের স্বতন্ত্র মানের সংখ্যা গণনা করতে কাউন্ট ফাংশন ইউজ করা হয়। দেখো তোমরা কিন্তু সবকটা ফাংশন বা কমান্ডের কাজ খুব ভালো মতো মুখস্থ করবে, কারণ এসকিউএল থেকে যারা ভাববে যে না আমি স্যার আমার কোডিংটা সমস্যা বুঝতে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই থিওরি পার্টের সঙ্গে কোডিংয়ের অর পাবে, তখন তোমরা এই থিওরি পার্টটা মানে অ্যাপ্লাই করবে। তাহলে কাউন্ট ফাংশনের কাজ কি, মোট সারিতে কতগুলো সংখ্যা আছে তার মানে সেটা গুনতে কাউন্ট ফাংশন ইউজ করা হয়। যেমন উদাহরণ দেখে নিই আমরা, একটা টেবিল দেওয়া আছে, প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট টেবিল থেকে সমস্ত সারি গণনা করতে চাই, মানে মোট কতগুলো রো আছে। সেক্ষেত্রে কী হবে, এখানে রো করা আছে, 7খানা রো আছে, 1 2 7টা দেওয়াই আছে। তো সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম প্রোডাক্টস। তাহলে আউটপুট কী আসবে, এখানে ভুল, এখানে 9, এখানে হবে 7 হবে, ঠিক আছে, 7 হবে আউটপুট। কী বলছে, এখানে স্টারের পরিবর্তে কলামের নামও দেওয়া যায়, যেমন সিলেক্ট কাউন্ট প্রোডাক্ট আইডি ফ্রম প্রোডাক্ট। সেক্ষেত্রে আউটপুট 9। এখানে 9 কেন আসলে আমি ঠিক বুঝলাম না। এখানে তো আইডি তোমার হচ্ছে 1 থেকে 7টায় আছে, আউটপুট কিন্তু 7 হবে, ঠিক আছে। তবে কাউন্ট দিয়ে আমরা গুনতে পারি। কাউন্ট স্টার দিলে ও সমস্ত রোকে গুনবে, আর যদি আমি কলামের নাম দিই সেক্ষেত্রে আমার কলামে আইডি কটা আছে সে তা গুনবে। ওকে, আচ্ছা। এবার দেখবো আমরা প্রাইস টেবিলে, মানে প্রাইসের মান 20 বেশি এমন পণ্যের সংখ্যা কত নির্ণয় করো। আচ্ছা, এখানে 20 বেশি প্রাইস কার আছে, এটা 20 বেশি, 2টো 3টে আমার 20 বেশি আছে। সেক্ষেত্রে কী করলো দেখো, সিলেক্ট করলো কাউন্ট প্রোডাক্ট আইডিকে গুনবে, ফ্রম প্রোডাক্ট টেবিল থেকে গুনবে, যেখানে দাম হবে 20 বেশি। 20 বেশি কটা আছে, 1টা 2টো 3টা, মানে ও প্রোডাক্ট আইডি গুনবে, কিন্তু গুনবে সে সমস্ত আইডিগুলো যেগুলোর মান 20 বেশি। উত্তর হলো 3, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিভিন্ন এগ্রিগেট ফাংশন। এবার আমরা দেখব লাস্ট পার্ট আজকের ক্লাসে, গ্রুপ বাই এবং হ্যাভিং ক্লজ। দেখে নিই, এসকিউএলে গ্রুপ বাই ক্লজ কোনো নির্দিষ্ট কলামে একই মান সহ রেকর্ডগুলিকে গ্রুপ করার জন্য ব্যবহার করা হয়, এবং কাউন্ট, সাম, এভারেজ ইত্যাদি ফাংশনের মতো এই ফাংশনগুলির সাথে ব্যবহার করা হয়।
যদি একটা নির্দিষ্ট কলামে একাধিক সারিতে একই মান থাকে তাহলে গ্রুপ বাই ক্লজটি সেই সারিগুলিকে গ্রুপ করতে সাহায্য করে। যেমন দেখে নিই আমরা এখান থেকে, যেমন দেখো এখানে একক কলাম অনুসারে গ্রুপ করা হলো, ভালো করে বুঝবে একে। যেমন মনে করো আমার এই যে সেকশনটা আছে, সেকশনের মধ্যে এ আছে, বি আছে, বি আবার এ বি আছে, আবার সি আছে। এখানে মেনলি কোন কোন সেকশনগুলো আছে, মানে সেকশন কলামে আমার মেনলি কটা সেকশন আছে, 3টে সেকশন আছে, এ বি সি মিক্স করে আছে। এটাকেই বের করা হয় গ্রুপ বাই দিয়ে। যেমন দেখো উপরে স্টুডেন্ট টেবিলে প্রত্যেকটা সেকশানে স্টুডেন্টের সংখ্যা গণনা করতে, মানে এক একটা সেকশানে কটা করে স্টুডেন্ট আছে তা গণনা করতে, এতে কটা আছে, বিতে কটা আছে, সিতে কটা আছে, সেক্ষেত্রে আমি গ্রুপ বাই ইউজ করব। তো সিলেক্ট করলাম সেকশনকে, কাউন্ট স্টার অ্যাড স্টুডেন্ট কাউন্ট ফ্রম স্টুডেন্ট গ্রুপ বাই সেকশন। তার মানে আমি সিলেক্ট করব সেকশনকে, আমি সিলেক্ট করে নিলাম। এবার আমি কাউন্ট স্টার আমি গুনবো, সবগুলোকে গুনবো কীভাবে, স্টুডেন্ট কাউন্টভাবে গুনবো, ঠিক আছে। যেখানে আর নিব কোন থেকে, নিব হচ্ছে স্টুডেন্ট টেবিল থেকে, গ্রুপ করবো সেকশনকে, মানে আমি সেকশন কলামটাকে গ্রুপ করলাম, সেখান থেকে আমি স্টুডেন্টকে কাউন্ট করব, এটা আউটপুট দেখাবো। এই হচ্ছে আমার এ কলামে 4টা, বি কলামে 3টা, সি কলামে 1টা। আর এটা আমি তোমার খাতা থেকে দেখাচ্ছি, খাতায় পার্ট পার্ট লেখানো আছে, বের করিনি খাতা থেকে, কোথায় গেল, এই যে যেমন দেখো তা আছে কোথায় গ্রুপ বাইটা, গ্রুপ বাই সিলেক্ট সেকশন করলাম, কাউন্ট স্টার অ্যাজ স্টুডেন্ট কাউন্ট, এই অ্যাজে যা দেবে এটা আউটপুটে বসে যাবে, ফ্রম স্টুডেন্ট গ্রুপ বাই সেকশন। এটা একটা প্রশ্ন দেওয়া আছে কি স্টুডেন্ট টেবিল থেকে ক্লাস অনুসারে প্রতিটা সেকশনকে স্টুডেন্টদের সংখ্যা নির্ণয় করে বা ক্লাস অনুযায়ী। এবার আমরা তো তখন প্রোডাক্ট টেবিল থেকে করলাম না, স্টুডেন্ট টেবিল থেকে করলাম, এবার আমাকে বলছে আমি ক্লাস অনুযায়ী গুনবো, ক্লাস 11-এর আছে কজন, 12-এ কজন, এইভাবে গুনতে বলছে। তাহলে আমার সেক্ষেত্রে কী হবে, দেখো কী করলো, সিলেক্ট ক্লাস, আগে আমরা কী করছিলাম সিলেক্ট সেকশন করছিলাম, এবার করবো সিলেক্ট ক্লাস কমা সেকশন, তাহলে আমি ক্লাসও গুনবো সেকশনও গুনবো, কি কাউন্ট স্টার দিয়ে মানে গুনতে হবে, অ্যাজ স্টুডেন্ট কাউন্ট ফ্রম স্টুডেন্ট গ্রুপ বাই ক্লাস। তাহলে আমার ক্লাস 11-এ আছে, ক্লাস 11 এতে আছে 2জন, ক্লাস 11 বিতে আছে 3জন, ক্লাস 11 সিতে আছে 1জন, আর ক্লাস 12 এতে আছে 2জন। এই হচ্ছে আমার কাউন্টের কাজ, ঠিক আছে। কাউন্টটা তোমাদের একটু হয়তো টাফ মনে হলো, কিন্তু অতটাও টাফ না। এই ভিডিওটা একটু ব্যাক করে নাও, আরেকবার শোনো, বুঝতে পারবে। এবার লাস্ট পার্ট কি, হ্যাভিং ক্লজ। হ্যাভিংয়ের কাজ কি, এসকিউএলে হ্যাভিং ক্লজ দ্বারা আমরা গ্রুপগুলির ওপর শর্ত আরোপ করতে পারি। যেমন কি করলাম, এটি আরও বিশেষভাবে কার্যকর হয় যখন আমরা এগ্রিগেট ভ্যালুর উপর ভিত্তি করে কাজটা করতে চাই বা ফিল্টার করতে চাই, যেমন সাম, এভারেজ, কাউন্ট ইত্যাদি। যেমন দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, প্রোডাক্ট সেল বলে দেওয়া আছে, আমরা কাউন্ট অনুসারে গ্রুপ ফিল্টার করতে চাই। যেমন হচ্ছে প্রোডাক্ট টেবিলে থেকে আমরা একাধিকবার বিক্রি হয়েছে এমন পণ্যগুলি দেখব। যেমন দেখো কোন পণ্যগুলো একাধিকবার বিক্রি হয়েছে, ল্যাপটপ এখানে 2বার বিক্রি হয়েছে, আবার ল্যাপটপ বিক্রি হয়েছে, আবার দেখো মাউস 1বার বিক্রি হয়েছে, মাউস 2বার বিক্রি হয়েছে। তারপরে কোন প্রোডাক্টগুলো আমার একের বেশিবার বিক্রি হয়েছে, সেক্ষেত্রে আমরা হ্যাভিং ক্লজটা ইউজ করব। তাহলে কী করলো, ওপরে প্রোডাক্ট টেবিল থেকে আমরা একাধিকবার বিক্রি হয়েছে এমন পণ্য দেখব, সেক্ষেত্রে কী করব, সিলেক্ট করব প্রোডাক্ট নেমকে, আবার কাউন্ট করব। তো কাউন্ট আমার করতেই হবে, আমি যদি কাউন্টটা না ইউজ করি তাহলে কী করে বুঝবো যে কবার বিক্রি হয়েছে, ওইটাকে শো করবো। তো সিলেক্ট প্রোডাক্ট নেম কমাস কাউন্ট স্টার ফ্রম প্রোডাক্ট সেল থেকে নেব, গ্রুপ করব প্রোডাক্ট নেমকে হ্যাভিং কাউন্ট স্টার গ্রেটার দ্যান 1, যেগুলো 1-এর বেশি বিক্রি হয়েছে। যেমন ল্যাপটপ 2বার বিক্রি হয়েছে, মাউস 2বার বিক্রি হয়েছে, মানে ও কিন্তু প্রোডাক্ট নেমটাকে কাউন্ট করছে। সিলেক্ট প্রোডাক্ট নেম আবার কাউন্ট স্টার, মানে ও হচ্ছে সিলেক্ট করলো প্রোডাক্ট নেম কলামটাকে, কাউন্ট স্টার মানে সবাইকে কাউন্ট করবে যেগুলো হচ্ছে 1-এর বেশি আছে, ল্যাপটপ 2বার, মাউস 3বার। এই হচ্ছে আমাদের হ্যাভিং ক্লজ, ঠিক আছে। আরেকটা দেখে নিই আমরা, যোগফল বা সাম অনুসারে। যোগফল সাম অনুসারে গ্রুপ ফিল্টার করা
প্রোডাক্ট টেবিল থেকে আমরা এমন পণ্য দেখব যেটি 15টির বেশি বিক্রি হয়েছে। তার মানে 15টির বেশি কে বিক্রি হয়েছে, ওইখানে হচ্ছে যেমন এই 20 আছে, একটাই 15টির বেশি বিক্রি হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে আউটপুট হবে মাউস। দেখো তাই এসে তাহলে কী করবো, সিলেক্ট প্রোডাক্ট নেম নেবো, সাম করবো কোয়ান্টিটি, কারণ এটা আমার কোয়ান্টিটির ঘর, আমি একে সাম করে দেখবো। কোয়ান্টিটি করলাম, ফর্ম প্রোডাক্ট সেল, গ্রুপ বাই প্রোডাক্ট নেম, হ্যাভিং সাম কোয়ান্টিটি 15-এর বেশি, সেক্ষেত্রে আমার আউটপুট আসলে হচ্ছে 40। এই হচ্ছে আমাদের এসকিউএলের সমাপ্তি। তো আজকে ক্লাসটা অনেকটা বড়ই হলো এবং এসকিউএলের ক্লাসটা এখানে শেষ হলো, 7 নম্বর ক্লাস। তোমাদের বারবার বলবো এসকিউএলটা ভালো করে দেখো এবং আমাদের প্লেলিস্ট দেওয়াই আছে, তোমরা জানো প্লেলিস্ট দেওয়াই আছে এসকিউএলে। হাতে সময় আছে, অনেকে কম্পিউটার পরীক্ষার আগে অনেকখানি গ্যাপ আছে, 3-4 দিন গ্যাপ আছে, মাঝে মাঝে তোমরা গ্যাপ পাবে। এখন থেকে প্রিপারেশন নাও, সময় নষ্ট করো না। সামনে সরস্বতী পুজো আছে, 26 জানুয়ারি সবই আছে, তাও তোমাদের তো পড়তে হবেই, মার্কস তো তুলতে হবেই। তো ক্লাস হয়ে গেল, তোমরা আবার বোঝো, যার যেখানে সমস্যা কমেন্ট করো। এরপরে এক্সেল থেকে একটা এক্সারসাইজের ক্লাস দেবো কিনা তোমরা জানাবে। আর অবশ্যই আমি এআই ক্লাসটা শুরু করব, তোমাদের জন্য অবশ্যই শুরু করব। সঙ্গে থেকো, পাশে আছে ঘোষ কম্পিউটার একাডেমি। বাই, গুড নাইট।